বুবলাইয়ের কথা সহ্য করতে না পেরে নিজে সুসাইড করবে বলল কমলিনী। এই মুহূর্তে সোহিনীকে নিয়ে চলে আসা মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে দীপ বুবলাইকে কাঠগড়ায় ডেকে নেয়, আর তারপর দেখা যাবে বুবলাই কাঠগড়ায় শেষে দীপ তখন বলে, স্যার আমি একটা কথা না বলে পারছি না, জানি আমি কথা বললে আমার বিপক্ষের বন্ধু হাহা করে চলবে, কিন্তু আমি এই কথাটা না বলে সমাজের একটি ছেলে যখন স্বাবলম্বী হয়, মানে একটু বড় হয়, তখন তার মায়ের এরকম অবিচার দেখে যাচ্ছে, মায়ের ব্যভিচার দেখে যাচ্ছে, তার কি সেই সমস্ত সহ্য হয়? তখন বলে এসব দেখে দেখে তার ভিতরটা যন্ত্রণায় ফালাফালা হয়ে গিয়েছে। এরপর বলে এই সব কিছু জানতে পারবেন এই প্রশ্নের উত্তরের পর্বে। আর তখন দেখা যাবে বুবলাই কাঠগড়া দাঁড়ালে এদিকে তখন নয়নদীপ বলে, ও আরেকটা কথা, বড় হওয়ার পর এই সম্পর্কে কমলিনী দেবী আর স্বতন্ত্র বসু যে রিলেশন, এটার জন্য প্রতিবাদ জানিয়েছে, তার জন্য কিন্তু তাদের চাকরিটাও খেয়ে নিয়েছে, বুবলাইয়ের চাকরিটাও ছেড়ে দিতে হয়েছে। তখন নয়নদীপ বলে স্বতন্ত্র বোস তার পালা খাটিয়ে এই ছেলেটিকে তার চাকরি থেকে সরিয়ে নিয়েছে। সবকিছু আমরা জানতে পারবো এই রুদ্রর কাছ থেকে। আর তখন বলে আমি রুদ্রপলাশ মুখার্জিকে বলছি। তখনই দেখা যাবে মধুবন্তী বলতে থাকে, স্যার আমি কিছু বলতে চাই। আর তখন বলে যে আপনি এখন বলতে পারবেন না, এখন এই প্রশ্নটা শোনা অনেকটা জরুরি, আপনার সময় আপনি কথা বলতে পারবেন। তখন মধুবন্তী বসে পড়ে। এরপর দেখা যাবে রুদ্রকে প্রশ্ন করা হলো নাম। তখন বলে আমার নাম রুদ্রপলাশ মুখার্জি। তখন বলে আচ্ছা রুদ্রবাবু, আপনারা 3 ভাই বোন একসঙ্গেই তো বড় হয়েছেন তাই তো, তবে শুধুমাত্র আপনার মধ্যে এই প্রতিক্রিয়া কেন হলো, আর আপনারই বা মনে হলো কেন যে আপনার মা বিবাচার করছেন? আর তখন দেখা যাবে রুদ্র বলে, দেখুন স্যার, হাতের সবকটা আঙুল তো সমান হয় না, তবে পরিবারের সব সদস্য যে একরকম হবে তার তো কোনো মানে নেই, তাই না? আমি যদি কোনো অন্যায় না মানতে পারি, তাহলে আমার ভাই বোনরা যদি সেই একই অন্যায় একই প্রতিবাদ করবে, তার তো কোনো মানে নেই স্যার। আমি শুধু আমার মতো করে রিয়াক্ট করেছি। আমি ছোটবেলায় এসব বুঝতাম না, ছোট থেকে হাজার একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। স্কুলে, পাড়ায়, সব জায়গায় নানান রকমের প্রশ্ন করা হতো। আমি তো তখন ছেলে মানুষ ছিলাম, হয়তো বা বুঝতে পারিনি। আমাকে বারবার জিজ্ঞেস করা হতো ওই ভদ্রলোক স্বতন্ত্র বোস যে আমাদের কে হন, আর তখন আমি কিছুই বলতে পারিনি। আমাদের সঙ্গে ওনার সম্পর্ক কি, কেন আমাদের বাড়িতে থাকেন, এমনকি আমাকে এও জিজ্ঞেস করা হয়েছে আমার মায়ের সঙ্গে ওনার সম্পর্কটা কি। অনেক কিছু ফেস করেছি ছোটবেলা থেকে। স্কুলে যখন যেতাম টিচাররা তখন আমাকে নিয়ে হাসাহাসি করতো। তখন দেখা যায় কমলিনীর মা বলতে থাকে, আমার না ভালো লাগছে না সত্যি, এরপর থেকে আমি আর কোনোদিনও কোর্টে আসবো না। আর তখন দেখা যায় কাকু বলতে থাকে আর হয়তো আসতেও হবে না, কিন্তু এখানে কমলিনী আমাদের বুড়িমার তো কোনো দোষ নেই। আর তখন বলে সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওরা তো ইচ্ছে করেই আমার বুড়িমার দোষ দেখাচ্ছে, আমি না সত্যিই লজ্জা পাচ্ছি। এরপর বলে লজ্জার কি? আচ্ছা একটা মানুষ যদি নিজের মতো করে বাঁচতে চায়, নিজের মতো করে থাকতে চায়, তাহলে কি সেটা ভুল? আর এদিকে দেখা যাবে বুবলাই বলতে দেখা যাবে বুবলাই এদিকে একের পর এক কথা বলেই যাচ্ছে। আর তখন বলতে থাকে যে আমি সব সময় কিছু মনে করতাম না, ঠিক আছে, কিন্তু যখন আমি বুঝতে পারি, আমি এই কোন সময় বুঝতে পারি, যখন আমার বিয়ে সম্বন্ধ রেডি হচ্ছিল, বিয়ে সম্বন্ধ পাক্কা কথা হচ্ছিল, সেই মুহূর্তে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই, তখনই সেখানে আমাকে অনেক প্রশ্ন করা হয়, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। আর তখনই আমি বুঝতে পারি ওরা বলেছিল পরিষ্কার করে যে এই ভদ্রলোক স্বতন্ত্র বোস যেন না যায়, আর সে যদি যায় তাহলে বিয়েটা হবে না। আত্মীয় স্বজনরা অনেক রকমের কথা বলছিল যে এই লোকটাকে কেন আমাদের বাড়িতে থাকেন, কি সম্পর্ক। আর এটা তো স্বাভাবিক স্যার যে বলবে, আমি দেখেছি স্যার আমাদের বাড়ির সব ডিসিশন ওই ভদ্রলোক নেন। আর তখন নয়নদীপ বলে ওই ভদ্রলোক স্বতন্ত্র বোস। আর তখন বলে হ্যাঁ একদমই। আচ্ছা আপনি বলুন, আপন যদি কারো বাড়িতে কাকাও থাকে, তাহলে তিনি কি সব ডিসিশন নেন না তো? আর উনি তো আমাদের বাড়ির কেউ না, তাহলে উনি কেন সব বিষয়ে ডিসিশন নেবেন? তারপরে উনি ডিসিশনগুলো নিয়েছে আমাদের ফ্যামিলির যে কোনো বিষয়ে এসব ব্যাপারেই নাক গলিয়েছে, আমার মায়ের ব্যাপারে সব নাক গলিয়েছে, টেক কেয়ার করবে, সব কিছু খেয়াল করবে। কি দরকার বলুন তো স্যার, কি দরকার? সব কিছুই চুপচাপ আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু বিয়ের পর আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে অনেক হয়েছে, এবার আমরা আমাদের মতো করে থাকি, উনি একটু ওনার মতো করে থাক। আমার মা বলেছিল যে খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, স্বাভাবিক হতেই পারে। আমি তো বলেছিলাম ঠিক আছে, নয় আমাদের বাড়ি থেকে খাবার দাবার যাবে, নয় দিয়ে আসবে। দেখা যাবে কমলিনী খুব কষ্ট পায় এই সমস্ত কথা শুনে, আর নিজের অজান্তেই কাঁদতে থাকে, চোখ দিয়ে
জল পড়তে থাকে। দেখা যায় নতুন বোঝাতে থাকে যে কেন তুমি কাঁদছো বলো তো। এরপর বলে কি করব, এরকম অপবাদ কি নেওয়া যায়? আর তখন বলো ও বলুক না ওর মতো করে, তুমি চুপ করো, তোমার তো তাতে কোনো কিছু যায় আসে না। কুর্চি তখন বলে বৌদি ভাই তুমি কেন ওর কথাতে মন খারাপ করছো বলো তো? ওর মতো বেয়াদব ছেলে দুই একটা কি হয় বলো? ও তো একটা বেয়াদব, তার জন্য তো এই সমস্ত বলছে। আর অন্যদিকে দেখা যাবে বলে এদিকে বুবলাই যে আচ্ছা স্যার একটা কথা বলুন তো, এই যে মানুষগুলো কথাবার্তা বলছে সেগুলো থেকে তো আমরা বেঁচে যেতাম। বলো বলো কমলিনী নতুনকে বলে তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছুই বলার নেই। নতুন বলে তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো অন্যায় করনি, কোনো দোষ করনি, আর তুমি ক্ষমা চাইবেই বা কেন? তোমার ক্ষমা চাওয়ার কিছুই নেই। আর এদিকে বলতে থাকে বুবলাই মা এতটা ডিসপারেট হয়ে গিয়েছে যে বাবা 20 বছর পর ফিরে এসেছে। আপনি তো জানেন ভালো করে যে আমার বাবা 20 বছর কোথায় ছিল। আমরা 3 ভাই বোন ছোটোবেলা থেকে বাবাকে পাইনি, তাই বাবা যখন ফিরে এসেছে আমি অন্তত চেয়েছিলাম যে আমার 2 ভাই বোনের কথা আমি জানি না, আমি চেয়েছিলাম যে আমার বাবা আর আমার ওয়াইফও চেয়েছে যে আমাদের সাথে থাকুক, আমার মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, ভাই বোনদের সাথে ফুল ফ্যামিলি হই হুল্লোড় করে থাকবো, হই হুল্লোড় করে বাঁচি। কিন্তু কি বলবো স্যার বলুন তো, মা প্রথম দিন থেকে বাবাকে দেখতে পারতো না, বাবাকে বিশ্বাস করা শুরু করে। আপনার কাছে জমাও দিয়েছিল সেই চিঠিটা, সেই সোহিনী নামে এক ভদ্র লোকের কথা নিশ্চয়ই মনে আছে। আচ্ছা আমার একটাই প্রশ্ন, ওই চিঠিটা যে বাবার জন্যই ছিল তার কি প্রমাণ আছে? ওটা তো মিথ্যেও হতে পারে তাই না? বাবার নামে যে লেখা হয়েছিল তার তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ এমনও তো হতে পারে যে বাবাকে ফাঁসানোর জন্য এটা সাজানো হয়ে ব্যাপারটা তো হতে পারে, কোনো প্রমাণ নেই তো আমার কাছে। আর তখন এদিকে দেখা যাবে চন্দ্র বলে ঠিকই বলেছে, সত্যিই তো আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তাই না? আর তখন বলে এখন তো আমি মহিলা সম্পর্কে কি বলবো বলো তো, যেই মানুষটার মেমোরি চলে গেছে সে কেন সম্পর্ক করতে যাবে? দেখা যাবে হাত জোর করে বুবলাই এদিকে বলতে থাকে যে আমি একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি মা বাবা সকলের সঙ্গে একসঙ্গে থাকতে চাই, এটা কি আমার অন্যায়? এই চাওয়াটা কি আমার অপরাধ? আপনি বলুন স্যার যে মা দিনের পর দিন এই চাওয়াটাকে অসম্মান করছে আর মা কিছুতেই থাকতে চাইছে না, কিছুতেই না। আজকে ছাড়, আমি সন্তান হিসেবে তো এতটুকুই চেয়েছি, এর বেশি কিছু তো চাইনি। বাবার সঙ্গে থাকতে চাই, আমার বাবাকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, আমি সেটা চাইনি। আমি স্যার আজ পর্যন্ত কোনো রকম কিছুই দেখিনি যে আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, বরঞ্চ আমার মাই বাবার সাথে ব্যভিচার করছে প্রত্যেক দিন, প্রতিনিয়ত তোমাকে অবিশ্বাস করে গিয়েছে। আপনি একবার ভেবে দেখুন স্যার, আপনি বলুন তো আমার মা আর বাবা এখনও তো মেরিড, মা কি ওই ভদ্রলোককে নিয়ে বাইরে ছবি তুলতে যেতে পারেন, এমনকি রাত কাটাতে পারেন? তো একসঙ্গে থেকে গিয়েছেন, তারপর রাত কাটিয়ে ওই আমাদের বাড়িতে সকালে ঢুকে পড়লো। আর তখন কথাগুলো শুনে সবাই একটু অবাক হয়ে যায়। আর তারপর বলে আমাদের বাড়িতে আমরা যেই বাড়িটাতে থাকি সেই বাড়িটা হচ্ছে স্বতন্ত্র বসুর বাড়ি, মানে আমার মায়ের নামে লিখে দিয়েছে স্বতন্ত্র বোস। এখানেও একটা প্রশ্ন আছে যে কেন শুধু আমার মায়ের নামেই লিখে নিল? কারণ স্বতন্ত্র বোস চায় যে আমার মা পুরো ব্যাপারটা কন্ট্রোল করুক, আমার মা আমাদের সবাইকে হাতের মুঠোয় রাখুক। আচ্ছা সবাই তো আমার মায়ের হাতের মুঠোয় নাও থাকতে পারে স্যার। আর তখন দেখা যাবে অয়নদীপ বলতে থাকে আচ্ছা এবার আপনি একটা কথা বলুন, চাকরির ব্যাপারটা একটু বলুন তো, যে আপনার চাকরিটা কিভাবে উনি খেলেন? আর তখন বলতে থাকে আসলে আমাদের যখন বিরোধ চলছিল তখন আসলে আমি ওনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি। আমার যতটুকু মনে পড়ে যে উনি বাড়ি থেকে চলেও গিয়েছিল, তারপর মনে পড়ে যে আমাকে শাস্তি দিতে হবে, এই জন্য উনি আমার চাকরিটা সমস্যা করেছে। আমি তো ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তার জন্য উনি আমার অফিসের বসকে ফোন করলেন। আসলে আমার অফিসের বস ওনার বন্ধু দেখেই উনি বলেছে ওনার রেকমেন্ডেশনে আমি চাকরিটা পেয়েছিলাম। আর উনি আমার অফিসে বসকে ফোন করে বললেন যে আমাকে যেন সাসপেন্ড করে দেওয়া হয়। আর তখন এদিকে সবটা শুনে নতুন মনে মনে হাসতে থাকে আর বলে যে উইদাউট নোটিশ স্যার, আমাকে নোটিশ দেওয়া হয় আমাকে শ্বশুর বাড়ি থেকে। আমি আসলে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলায় গিয়েছিলাম, সেখান থেকে ডেকে এনে একদিনের মাথায় আমার চিঠি ধরিয়ে দিল আমার হাতে, আমাকে এমন সাসপেন্ড করেছে। আচ্ছা উনি আমাকে বলে যে আমি নাকি উনি নাকি আমার বাবার মতো। আচ্ছা যদি উনি আমার বাবার মতো হতো তাহলে কি উনি এই কাজটা করতে পারতেন? কিছুতেই পারতেন না। আমার কেরিয়ারটা এভাবে নষ্ট করে দিতে পারতেন না। দেখা যাবে অয়নদীপ বলতে থাকে আপনি তো শুনেই নিলেন একটা অসহায় ছেলের কথা। আসলে আমি জানি না স্যার ও কতটুকু বুঝিয়ে আপনাদেরকে বলতে পেরেছে, কিন্তু ওর মনের কষ্ট থেকে এই কথাগুলো বলে কেউ না বুঝুক, আমি তো বুঝি। তখন বলে যাই হোক স্যার, আপনি ওকে কিভাবে প্রশ্ন করতে চান? আর তখন জজ সাহেব বলে
বলে আপনি এবার কি চান? আর তখন দেখা যাবে রুদ্র বলতে থাকে, স্যার আমার একটাই বক্তব্য, আমি কিছু চাই না, আমি শুধু চাই আমার পরিবারটা এক থাকুক, আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমি চাই না যে বাবা কষ্ট পাক, আমি চাই যে আমার বাবা মা একসঙ্গে থাকুক, আমরা সবাই একসঙ্গে থাকি, হাসি খুশিভাবে থাকি। এখন রুদ্র বলে যে আমি এটা চাই যে আমাদের পরিবারে যেন দ্বিতীয় কেউ না ঢুকে কোনো সমস্যা না তৈরি করে। আর তারপর দেখা যায় চন্দ্র তার মাকে বলতে থাকে, আমি আমার ছেলেটার কষ্ট সহ্য করতে পারছি না, এবার যদি কমলিনী ডিভোর্সটা চায় তাহলে আমি না এভাবে মিউচুয়ালভাবেই ডিভোর্সটা দিয়ে দিব, আমি আর আটকাবো না। আর তখন দেখা যায় ঠাম্মি বলে, ছি ছি ছি, এই মেয়েটা যে কত দূর যাবে, আর আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, এই স্বতন্ত্রকে যদি জানতাম এমন, তাহলে তো তাকে বাড়িতেই ঢুকতে দিতাম না, আসলে আমরা যদি বিক্রি করেও খেতাম না, ওর কাছে হাত পাততাম না। এদিকে দেখা যাবে সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেলে তখন মধুমিতা বলতে থাকে, আমার কিছু প্রশ্ন আছে। আর তখন দেখা যাবে মধুমিতা বলতে থাকে, আপনার নাম, এরপর নাম বলে। আর তখন বলে, আচ্ছা আপনি বলছেন যে আপনাকে নাকি অত্যাচার করা হচ্ছে, আপনি নাকি ডিপ্রেশনে ভুগছেন ছোটোবেলা থেকে, কিন্তু আপনার হাতে একটা ঘড়ি দেখা যাচ্ছে, আর এটা তো আপনি দাবি করেছিলেন তাই না? এটা তো আমার জানা মতে যে আপনি স্বাবলম্বী আর বড় হওয়ার পরেই, তাই না? কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা ঘুরতে গিয়েছিলেন, আর সেখানে কিছু ছবিও আমার কাছে আছে। এরপর জজ সাহেবকে ছবিগুলো দেখায় আর বলে, দেখুন স্যার, এখানে হাসি খুশি, বেশ হাসি খুশি আছেন, কিন্তু এখানে কি বোঝা যায় যে ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছেন? আর তখন এটা দেখে এদিকে অয়নদীপ আটকায়। আর তখন জজ সাহেব বলে, আপনি বসুন, আপনি একটা কথাও বলবেন না, এই কথাগুলো বলার এখানে দরকার আছে। তখন দেখা যাবে যে মধুমিতা বলতে থাকে, উনি একটা ঘড়ি দাবি করেন যে যেটার দাম কিনা 2.5 লক্ষ টাকা, আর সেই ঘড়িটা কি নরেন্দ্র বোস এই রুদ্রকে কিন্তু কিনেও দেয়। আর তারপর ঘড়িটা ভালো করে দেখুন, ওনার হাতে আছে এখনও। আর তখন ঘড়িটা দেখে অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে সেই ছবিগুলোও দেখায়, জজ সাহেব ছবিগুলো দেখতে পায় যে সেখানে বেশ হাসি খুশি আছে। তখন এদিকে আর কোনো কিছুই বলতে পারে না রুদ্র। আর তারপর সবাই একটু খুশি হয়। এরপর দেখা যাবে জজ সাহেবও অবাক হয়ে যায় এই সমস্ত দেখে, আর বলতে থাকে, আমার যতদূর মনে পড়ে ওনার এই পরিবর্তনটা এসেছে বিয়ের পর থেকে, কারণ বিয়ের আগ পর্যন্ত কিন্তু উনি ভালোই ছিলেন। তখন কেন ওনার মনে হয়নি যে ওনার মা ওনার প্রতি বিবেচার করছেন? এখন কেন মনে হচ্ছে? তার মানে এই পরিবর্তনটা কে এনেছে, কোথা থেকে এসেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তখন অয়নদীপ আবার আটকায়। আর তখন দেখা যাবে জজ সাহেব আবারও বলে, আপনি এভাবে বারবার করে কথার মাঝখানে প্রশ্ন করতে পারেন না। আর তখন বলে যে উনি তো আইনজীবী হয়ে মানে একটা অন্যরকম প্রশ্ন করছে। আর তখনবন্তী বলে, আমি তো আইনের পোশাক পরেছি, তো আইনের ভিতরেই প্রশ্ন করব, এটাই তো স্বাভাবিক। দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ, সেই ঘড়িটা আমি নিয়েছি, আর মানে তো এর নয় যে আমি অশান্তিতে ছিলাম না। তখন বলে জজ সাহেবকে, তখন মধুবন্তী বলতে থাকে, স্যার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার পরিবর্তনটা ঠিক কখন থেকে এসেছে। তো দেখা যায় রুদ্র একদম রেগে মেগে থাকে আর নানান কথা বলতে থাকে তার মায়ের নামে। তখন জজ সাহেবও রেগে যায়, রেগে গিয়ে বলে, আপনি এভাবে এখানে চেঁচাতে পারেন না, এটা কোর্ট, এটা আপনার বাড়ি নয়। তখন বলে, সরি স্যার, আসলে আমি একটু ডিপ্রেশনে চলে গিয়েছি, তো তাই এই সমস্ত বলতে বাধ্য হচ্ছি, চেঁচাতে বাধ্য হচ্ছি। তখন মধুবন্তী বলে যে আপনার এই পরিবর্তনটা আসলে কে এনেছে? তার মানে কি আমরা ধরে নিব যে বিয়ের পর থেকে মানে আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার স্ত্রী এনেছে? আর তখন দেখা যায় রুদ্র এদিকে কিছু বলতে, রুদ্র দেখা যাবে কমলিনীর নামে আরও বাজে বাজে কথা বললে, এদিকে কমলিনী সেই কথাগুলো শুনে খুব খারাপ লাগে। আর রুদ্র এদিকে বলে যে এবার আমি না সহ্য করতে না পেরে স্যার, দেখবেন আমি সুসাইড করব। আর তখন মধুবন্তী বলতে থাকে, থামুন, আপনি কোর্টকে এভাবে ব্ল্যাকমেল করতে পারেন না, আপনি তো কোর্টকে ব্ল্যাকমেল করছেন, এভাবে ব্ল্যাকমেল তো করতে পারেন না। আর তারপর দেখা যাবে যে জজ সাহেব বলতে থাকে, চুপ করুন, আপনি চুপ করুন, এভাবে কোর্টের সামনে আপনি সুসাইডের কথা বলতে পারেন না। আর তারপর দেখা যাবে এদিকে সবাই সুসাইডের কথাটা শুনে অবাক হয়ে যায়। আর জজ সাহেব তখন চুপ করতে বলে চুপ করে যায়। তারপর দেখা যাবে চন্দ্র এদিকে তার মাকে বলছে, সত্যি আমার ছেলেটা কতটা কষ্ট পেয়ে যে এই সমস্ত কথা বলছে, মা তুমি বুঝতে পারছো? তখন বলে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে বৌমা এমনটা হয়ে যাবে, সত্যি আমার খুব খারাপ লাগছে, ছি, এরকম যে হবে সত্যি আমি ভাবতে পারিনি। আর বলে, আমি এবার কি করব বলো, আমার ছেলেটার কষ্ট যে আমার সহ্য হচ্ছে না, আমি ছেলেটার জন্য ভেবে হলেও আমি ডিভোর্সটাই দিয়ে দিব, আমি রাজি হয়ে যাব, আমি সাইন করে দিব, আমার আর কোনো আক্ষেপ থাকবে না, কারণ আমার ছেলেটার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। এরপর যদি কমলিনী চলে যাবে স্বতন্ত্রর কাছে। এখন এদিকে দেখা যাবে কমলিনীর মা বলতে থাকে, আমার মেয়েটা তো কোনো দোষ নেই, কতটা আমার মেয়েকে অত্যাচার করছে বুঝতে পারছো
তো আমি আর কোনো দিনও কোর্টে আসবো না। আর তখন বলে এমন কথা কেন বলছো, আর কোনো দিন হয়তো বা আসতেও হবে না। এরপর বলে এখানে তো আমাদের বুড়িমার কোনো দোষ নেই। আচ্ছা ওনারা যদি ভালো থাকতে পারে, ও একটা ছেলে যদি নিজের মতো করে সুখ খুঁজে নিতে পারে, তাহলে আমাদের মেয়ের কি দোষ? আমাদের মেয়ে কি নিজের মতো করে একটু সুখ খুঁজে নিতে পারবে না? আর স্বতন্ত্রর বা কী দোষ? ও যদি ওকে পছন্দ করে থাকে, ওকে সাহায্য করেছে সারাটা জীবন, তাহলে ওর কি একটা চাহিদা থাকতে পারে না? বলে কেন কেন এই সমস্ত প্রশ্ন উঠবে আমার বুড়িমার বেলায়, আর অন্য কারোর বেলায় কেন উঠবে না? তখন বলে আমার বুড়িমার তো এখানে কোনো দোষ নেই। এদিকে দেখা যায় কুর্চি বলতে থাকে কতটা বেয়াদব ছেলে হলে এই সমস্ত কথা বলতে পারে নিজের মায়ের নামে। আর তারপর দেখা যাবে কমলিনী কাঁদতে থাকে, নতুন দেখে বলতে থাকে তুমি কাঁদছো কেন বৌঠান, কেন তুমি কাঁদছো বলো তো? কমলিনী তুমি এভাবে কাঁদবে না, ঠিক আছে? এরপর বলে কি করব বলো, আমি কি একটু সমস্ত কথা শুনে কাঁদতে পারবো না? এই সমস্ত কথা শুনে কার চোখ দিয়ে জল না পড়বে বলো? আর তখন বলে কেন জল পড়বে, একটুও না। এরপর বলে আসলে আমি চাইছি কি তুমি চাইলে এখনও উইথড্র করে নিতে পারো কেসটা। তখন বলে তোমার কি এটাই মনে হয় যে আমি উইথড্র করব? এরপর বলে যে বুবলাই যে এই সমস্ত কথা বলছে, সত্যি যদি কিছু করে ফেলে, সত্যি যদি ও সুসাইড করে যাবে। কমলিনী বলে কি করব, তখন নয় আমিও সুসাইড করব, আমার ছেলে তো যতই হোক। নতুন তখন বলে কমলিনী কি বলছো তুমি, কথা আর কখনোই মুখ দিয়ে আনবে না, বুঝতে পারছো? তুমি এমন কথা কিভাবে বলো বলো তো? আর তারপর দেখা যায় কমলিনী কষ্ট পেয়েছে, এই জন্য নতুনও আর কুর্চিও কষ্ট পেতে থাকে। তারপর দেখা যাবে শেষ মুহূর্তে যখন সমস্ত নিয়ে কথা উঠে কমলিনীর বিরুদ্ধে, এই মুহূর্তে মিঠিল সোহিনীকে নিয়ে চলে আসে। সোহিনী এসে যদি এবার সবটা বলে